গণঅভ্যুত্থানে রাজপথে নামা ব্যক্তিদের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে আসিফ মাহমুদের মন্তব্য। বললেন, কয়েকটি দল ২৪-এর চেতনা ধারণে ব্যর্থ। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের ইন্তেকাল, বাদ জোহর সুপ্রিম কোর্টে জানাজা। $১,১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। অভিযান থামাতে তৎপর দখলদাররা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজনৈতিক কয়েকটি দল ২৪-এর তারুণ্যের স্পিরিট ধারণে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ ৮টি পারিবারিক দিবস বাতিলে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে। তার আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আসিফ মাহমুদের আহ্বান, গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে উঠে আসে বিগত সরকারের আমলে প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না, সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন ৮টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলোই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তার মতে, তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সময় এখন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। বলেন, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মেনে নেওয়া হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4:55 রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবে। ফজলুল করিম বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি ছিলেন। তিনি 2010 সালের 8 ফেব্রুয়ারি থেকে একই বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। তিনি 1943 সালের 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় সুচক্রদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। বিচারপতি ফজলুল করিম দেশের প্রখ্যাত সাহিত্যিক আব্দুল করিম সাহিত্য বিশারদের বংশধর। তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলায় বিভক্ত রায় নিষ্পত্তি করেন। অবসরের পর থেকে নিভৃত জীবন কাটান বিচারপতি ফজলুল করিম। বাংলা ভিশনের সংবাদ প্রচারের পর ১১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। তবে অভিযান থামাতে তৎপর দখলদাররা। বেদখল হওয়া সকল ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। মংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরাতন মোংলায় বন্দর কর্তৃপক্ষের ভূমি প্রায় 200 একর। এর মধ্যে অনেক জায়গায় স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে প্রভাবশালী ও ভূমি দস্যুরা। বন্দর কর্তৃপক্ষের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীর যোগসাজশে বেপরোয়া ছিল দখলদাররা। এ নিয়ে সংবাদ প্রচার করে বাংলা ভিশন। প্রতিবেদনটি প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। 11 নভেম্বর শুরু হয় উচ্ছেদ অভিযান। আমাদের হাতে 1170টার মতো
আমাদের হাতে আছে। 1170 স্থাপনা আছে, এটা আর এই 1170 আজকে আমরা শুরু এই উচ্ছেদের জন্য আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা এগুলো উচ্ছেদ করতে সক্ষম হচ্ছি। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের উচ্ছেদ অভিযান চালাতে থাকবে। স্থানীয়রা বলছেন, উচ্ছেদ অভিযান বন্ধের পায়তারা চালিয়ে যাচ্ছে অসাধুরা। সকল ভূমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার দাবি তাদের। তারা প্রশাসনের তোয়াক্কা করে নাই, স্থানীয় কোনো জনগণের সাথে এদের কোনো সম্পৃক্ততাই নাই। এরা বহুত কোটি কোটি টাকা দুর্নীতির এই ফসল হয়েছে এই অবৈধ স্থাপনাগুলো। মংলাপোর্টে যারা কর্তৃপক্ষ আছে এরা হাতাহাত করিয়া এগুলো করছে, পেট থেকে টাকা খায় না, 4-5 খান সিডি লাগে না এই জায়গা ভাঙতে। ভূমিদস্যুরা এই যে অবৈধ দখলদারি করে রাখছে বিগত দিন, এইটা উচ্ছেদ করুক, এটা আমরা সাধারণ জনগণ সবাই চাই। বাংলাদেশ এর আগেও 2-3 বার রেফার করা হয়েছে। আজকে মংলাবন্দর কর্তৃপক্ষের অবৈধ উচ্ছেদ চলছে, এই অবৈধ উচ্ছেদ যেন আর থেমে না থাকে। দখলদারদের সহযোগিতাকারী অসাধু ব্যক্তিদের চিহ্নিত করার দাবি বন্দর সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে কাল মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা। মানিক মাহমুদের রিপোর্ট। 2 ম্যাচের সিরিজে প্রথমটিতে মালদ্বীপের কাছে ফিনিশিং দুর্বলতার খেসারত দেয় বাংলাদেশ দল। 1-0 হেরে যায় ম্যাচটি। বছরের শেষ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে 2টি ম্যাচ খেলার সুযোগ পায় হাভিয়ার কাবরেরার দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে ম্যাচ দুটিকে গুরুত্ব দেয় তপু মোরসালিনরা, কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তারা। ফুটবলে 45 বছরের ইতিহাসে মালদ্বীপ প্রথম জয় পায় বাংলাদেশের মাটিতে। এমন জয় পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বেড়েছে দলটির। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাড়তি চাপ থাকছে স্বাগতিকদের। আছে হোয়াইট ওয়াশের শঙ্কাও। মান রক্ষায় বছরের শেষ ম্যাচটিতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এত সুযোগ পাওয়ার পরও প্রথম ম্যাচে কেন আমরা গোল করতে পারিনি সে ব্যাখ্যা কঠিন। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের বক্সে আক্রমণের চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করি এবার অন্তত গোল করতে পারবো, ম্যাচটাও জিততে পারবো। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যে যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। তা আমি মনে করি যে কেউ কালকে গোল করতে পারে টিমের জন্য। এটার ভালো খেলাটা আসলে কেউ আসলে ওরকমভাবে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। সো আমরা চাবো যে কালকের ম্যাচটা জিতার জন্য। যে মালদ্বীপকে একসময় বড় ব্যবধানে হারাতো বাংলাদেশ, তারাই এখন হয়ে উঠেছে কঠিন প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষের শক্তির চেয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে নিজেদের দুর্বলতাই প্রকট বাংলাদেশ দলের। সেট পিস থেকে গোল খাওয়া ও ফিনিশারের অভাবে বারবার সুযোগ নষ্ট করা এখন নিয়মিত ঘটনা। এবছর খেলা 7টি স্বীকৃত ম্যাচে মাত্র 1টি গোল করতে পেরেছে ফরওয়ার্ডরা। অন্যদিকে 14টি গোল হজম করেছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।